আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব পার্বত্য চট্টগ্রাম নিয়ে। তো পার্বত্য চট্টগ্রাম আলোচনার আগে আমরা একটু দেখে নেই চট্টগ্রাম কি। আচ্ছা, চট্টগ্রাম বলতে আমরা কয়েকটি বিষয়কে বুঝি। একটা হচ্ছে চট্টগ্রাম জেলা, একটা হচ্ছে চট্টগ্রাম অঞ্চল, আরেকটা হচ্ছে চট্টগ্রাম বিভাগ, আর একটা বিষয় আছে, এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। এই কয়টি বিষয়টা আমরা দেখব। তো প্রথমে আমরা আসি চট্টগ্রাম কি। চট্টগ্রামটা একটু দেখি আমরা। 1860 সালের আগে, মনে রাখবেন 1860 সালের আগে এই যে ভূখণ্ডটি আমরা দেখতে পাচ্ছি, এই ভূখণ্ডটি পুরোটাই ছিল চট্টগ্রাম। আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভূখণ্ড মানচিত্রে বর্তমানে যেখানে 5টি জেলা, এই 5টি জেলা একত্রে ছিল চট্টগ্রাম অঞ্চল। এখন এই 5টি জেলা কি কি আমরা দেখতে পাচ্ছি। এই জেলাটা দেখতে পাচ্ছেন আপনারা কর্ণফুলীর তীরে, এটা হচ্ছে বর্তমান চট্টগ্রাম, এটি হচ্ছে কক্সবাজার, এটি খাগড়াছড়ি, এটি বৃহত্তম জেলা রাঙামাটি এবং এটি হচ্ছে বান্দরবান। এই 5টি জেলা নিয়ে 1860 সালের আগ পর্যন্ত এটা ছিল চট্টগ্রাম জেলা। কিন্তু 1860 সালে এই চট্টগ্রাম জেলা ভেঙে আরেকটি জেলা হয়, এটিও বাংলাদেশের একটি বৃহত্তম জেলা, যার নাম হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। তাহলে পার্বত্য চট্টগ্রামের সৃষ্টি হয় কত সালে? এটি হচ্ছে 1960 সালে। এই 1960 সালে যখন পার্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টি হয়, তার মানে এই অঞ্চলে 2টি জেলা হয়, এইদিকে পার্বত্য চট্টগ্রাম আর এটা হচ্ছে চট্টগ্রাম। মানে বর্তমান চট্টগ্রাম এবং কক্সবাজার মিলে হচ্ছে চট্টগ্রাম, আর বর্তমান খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান মিলে ছিল হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। তাহলে আমরা বুঝতে পারছি। তাহলে যদি প্রশ্ন হয় বর্তমানে যে পার্বত্য চট্টগ্রামের জেলা 9 কোনটি, আবার একটু মনে রাখবেন পার্বত্য চট্টগ্রামের জেলা 9 কোনটি, তাহলে ধরেন অপশনে আছে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম। তাহলে অ্যান্সার কি হবে? চট্টগ্রাম। দেখছেন তাহলে পার্বত্য চট্টগ্রামের জেলা 9 কোনটি, এটি কিন্তু অ্যান্সার হবে চট্টগ্রাম। অথবা যদি অপশনে থাকে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, তাহলে কি হবে? কক্সবাজারও পার্বত্য চট্টগ্রামের অন্তর্ভুক্ত নয়। ওকে, তাহলে বর্তমানে একটু দেখি আমরা। বর্তমানে চট্টগ্রাম বলতে শুধুমাত্র আমরা চট্টগ্রাম জেলাকেই বুঝি। কিন্তু যদি বলা হয় বৃহত্তম জেলা হিসেবে চট্টগ্রামের অন্তর্গত কোন জেলা আছে, বৃহত্তর চট্টগ্রাম বললে বর্তমানে চট্টগ্রাম এবং কক্সবাজার জেলাকে বুঝবো আমরা। এই 2 জেলা হচ্ছে বৃহত্তর চট্টগ্রাম। আর বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম বললে আমরা এই 3টি পার্বত্য জেলাকেই বুঝি। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় পার্বত্য চট্টগ্রাম। এখন এর আগেই বলছি যে আপনার 1860 সালের আগে এই অঞ্চলের নাম ছিল হচ্ছে চট্টগ্রাম জেলা। এখন 1860 সালে এই 3টি জেলা, বর্তমানে যে 3টি জেলা আছে, এই 3টি জেলা মিলে গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম জেলা। এবং সেই জেলার হেডকোয়ার্টার ছিল কিন্তু বর্তমান চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। কোথায়? রাঙ্গুনিয়া। এটা হচ্ছে আপনার রাঙামাটির সীমান্তবর্তী একটা উপজেলা বর্তমান চট্টগ্রাম জেলার। এই রাঙ্গুনিয়ায় ছিল হচ্ছে আপনার পার্বত্য চট্টগ্রাম জেলার হেডকোয়ার্টার। মনে রাখতে হবে তাহলে বর্তমানে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ছিল এই জেলার হেডকোয়ার্টার। তখন পর্যন্ত রাঙামাটির নাম ছিল কার্পাস মহল। কি নাম ছিল? কার্পাস মহল। তার মানে তুলা থেকে নামটা আসছে কার্পাস মহল। ওকে, এখন 8 বছর পরে অর্থাৎ 1868 সালে এই রাঙ্গুনিয়া থেকে পার্বত্য চট্টগ্রাম জেলার হেডকোয়ার্টার পরিবর্তন করা হয় এই দিকে এসে বর্তমান রাঙামাটিতে। বর্তমান কোথায়? বর্তমান রাঙামাটিতে হচ্ছে এই পার্বত্য চট্টগ্রামের হেডকোয়ার্টার স্থানান্তর করা হয়। ওকে, এখন একটু আসি আমরা। তাহলে এটা গেল পার্বত্য চট্টগ্রাম, বর্তমান রাঙামাটি। তাহলে এই রাঙামাটিটাও একটা বৃহত্তম জেলা, তবে তখন নাম ছিল তার এটা পার্বত্য চট্টগ্রাম বলা হতো, বা ইংরেজিতে বলা হয় এটাকে চিটাগং হিল ট্র্যাক্টস। ওকে, এবং এই যে 3 জেলা, এই 3টি জেলা কিন্তু আবার আমাদের যে প্রচলিত জেলাগুলো আছে বা বাংলাদেশের যে প্রচলিত বাকি যে 61টি জেলা, এই জেলা থেকে কিছুটা ভিন্ন, অনেক দিক থেকে ভিন্ন। কারণ দেখেন, একদিকে এটা হচ্ছে পাহাড় পর্বত সাদৃশ্য, 2 হচ্ছে আপনার মাঝখান থেকে এখানে একটা হ্রদ আছে দেখতে পাচ্ছি আমরা, এটাকে বলা হয়েছে কাপ্তাই হ্রদ, অনেকে রাঙামাটির হ্রদও বলা হয়। এটা হচ্ছে কাপ্তাই হ্রদ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনার এই অঞ্চলটা কিন্তু আপনার বাংলাদেশের বৃহত্তম একটি বন অঞ্চল। আমরা জানি এককভাবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি হচ্ছে আপনার চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বনভূমি। আবার দেখেন যে এই অঞ্চলটা কিন্তু আপনার জনসংখ্যার ঘনত্ব একেবারেই কম, খুবই কম, যে কারণে হচ্ছে এত বৃহত্তম 3টি জেলা, যেটি হচ্ছে আয়তনে অনেক বড়, বাট তারপরে ওখানে লোক সংখ্যা কম হওয়ার কারণে
এই 3টি জেলায় মাত্র একটি করে সংসদীয় আসন। আমরা জানি যে বাংলাদেশের জাতীয় সংসদের যে একেবারে 300তম আসন হচ্ছে বান্দরবান। এত বড় একটা জেলা, একাধিক থানা, একাধিক উপজেলার পরেও এখানে মাত্র একটি সংসদীয় আসন। রাঙামাটি বাংলাদেশের বৃহত্তম জেলা হওয়ার পরেও এখানে মাত্র একটি সংসদীয় আসন, এবং খাগড়াছড়িতেও আপনার মাত্র একটি সংসদীয় আসন। তার মানে এই 3 জেলায় লোক সংখ্যার ঘনত্ব খুবই কম। আরও একটা বিষয় আছে যে আপনার বাংলাদেশের যে প্রচলিত ভূমি আইন, সেই ভূমি আইন কিন্তু প্রযোজ্য নয় কিন্তু এই 3 জেলার ক্ষেত্রে। আমরা জানি যে এই 3 জেলার ভূমি আইন সম্পূর্ণ ভিন্ন। তার মানে বাংলাদেশের প্রচলিত ভূমি আইন প্রযোজ্য নয় হচ্ছে আপনার এই 3 জেলার ক্ষেত্রে, কারণ আমরা জানি যে এই 3 জেলায় কিন্তু সম্পত্তির ব্যক্তিগত মালিকানার স্বীকৃতি না, এই 3 জেলায় হচ্ছে আপনার সামাজিক মালিকানার স্বীকৃতি। সেই বিষয়ে আমরা একটু পরে আসব। তাহলে বর্তমান পার্বত্য চট্টগ্রাম বলতে আমরা কোন কোন জেলাকে বুঝি? বর্তমান খাগড়াছড়ি, বর্তমান রাঙামাটি বাংলাদেশের বৃহত্তম জেলা, এবং বর্তমান বান্দরবান। ঠিক আছে, এই 3টি জেলাকে বলা হয় পার্বত্য চট্টগ্রাম অঞ্চল বা সাবেক পার্বত্য চট্টগ্রাম জেলা, এবং এখানে বর্তমানে 3টি জেলা। এবং আরও একটা বিষয় আছে, এই 3টি জেলার ভূমি আইন কিন্তু ভূমি ব্যবস্থা দেখাশোনা করে 3টা সার্কেলের মাধ্যমে, এবং সেই 3টা সার্কেলে কিন্তু ঐতিহ্যগতভাবে রাজপ্রথা চালু আছে। রাজপ্রথা ব্যাপারটা একটু আমাকে বুঝতে হবে। দেখেন, এই যে আমরা দেখতে পাচ্ছি যে বৃহত্তম জেলা রাঙামাটি, এই রাঙামাটি জেলার বেশিরভাগ ভূখণ্ড অন্তর্গত হচ্ছে আপনার চাকমা সার্কেলে। তাহলে মনে রাখবেন যে পার্বত্য চট্টগ্রাম 3টি সার্কেলে বিভক্ত। এই 3টি সার্কেলে 3টি রাজা আছে, 3 জন রাজা এখানে হচ্ছে আপনার এই ভূমি ব্যবস্থা দেখাশোনা করে, এবং এই রাজা কিন্তু একাধারে ঐতিহ্যগতভাবে এই অঞ্চলের প্রধান, আবার একই সাথে রাজা কিন্তু এই অঞ্চলের মানে সরকারের প্রতিনিধি। সরকারের প্রতিনিধি কীভাবে? ইনি কিন্তু আপনার এই 3 জেলায় ডিসিও আছে, একটু বুঝতে হবে আমাকে। 3 জেলায় 3 জন ডেপুটি কমিশনার বা ডিসি আছে, এবং পাশাপাশি এই 3 জন ডিসিকে আপনার উপদেষ্টা হিসেবে কাজ করে 3 জন রাজা, রাজারা হচ্ছে আপনার এখানকার উপদেষ্টা এই 3 ডিসির। তার মানে এখানে রাজা এবং আমাদের যে প্রচলিত যে ভূমি ব্যবস্থা ডেপুটি কমিশনারের সাথে এই দুজন সমন্বয় করে হচ্ছে এই অংশটা শাসন করে। তার মানে সরাসরি ডিসি বা সরকারি লোকরা কিন্তু এখানকার খাজনা আদায় করে না। এই খাজনা বা ইয়াটা আদায় করে হচ্ছে আপনার যেমন প্রধান থাকে, যেমন হচ্ছে 3টা সার্কেলে বিভক্ত। একটু আগেই বলছিলাম, আবারও বলি, সেই 3টা সার্কেল কি? একটা হচ্ছে রাঙামাটির বেশিরভাগ ভূখণ্ড চাকমা সার্কেল, মনে রাখবেন। আচ্ছা, এরপরে হচ্ছে খাগড়াছড়ির বেশিরভাগ ভূখণ্ড হচ্ছে আপনার মং সার্কেল, ওকে। এবং বান্দরবানের বেশিরভাগ ভূখণ্ড হচ্ছে বোমাং সার্কেল। এই 3টা সার্কেলে 3 জন রাজা আছে। এই রাজারা হচ্ছে এখানকার প্রধান, এবং তারপর আছে হচ্ছে আপনার হেডম্যান, আর হেডম্যানের পরে একেবারে নিচে আছে এখানে কারবারি, ওকে। এই রাজা হচ্ছে এই 3 জনের মাধ্যমে হচ্ছে আস্তে আস্তে করে একেবারে গ্রাম থেকে তারপর হচ্ছে মৌজা থেকে হচ্ছে একেবারে সার্কেল, এই সার্কেল পর্যন্ত হচ্ছে আপনার খাজনাগুলো আসে, এবং সেই খাজনা আবার জমা পড়ে কার কাছে? জমা পড়ে হচ্ছে আপনার এই 3 জন ডিসির নিকট। সো বুঝতেই পেরেছিলি যে এখানকার ভূমি ব্যবস্থা আর আমাদের প্রচলিত ভূমি ব্যবস্থা একেবারে সম্পূর্ণ ভিন্ন, ওকে। তার মানে এখানে আপনার এই ধরনের পার্থক্য বিদ্যমান। আচ্ছা, এখন একটু বলে রাখি যে একটা বিষয় আছে, দেখেন যে আপনার কাপ্তাই হ্রদ। আচ্ছা, কাপ্তাই হ্রদ কি কোনো প্রাকৃতিক হ্রদ নাকি এটা কোনো কৃত্রিম হ্রদ? এটা একটু আমাদের বিভিন্ন সময় পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা, আমরা জানি যে কাপ্তাই কিন্তু বাংলাদেশের বৃহত্তম হ্রদ, এবং বৃহত্তম হ্রদ হওয়ার পরেও এটা কিন্তু একটা কৃত্রিম হ্রদ। এখন কৃত্রিম হ্রদ কিভাবে সেটা একটু আমাদের বুঝতে হবে। আচ্ছা, একটু কল্পনা করি 1960 সালের আগে এই যে রাঙামাটির পাশে আমরা দেখতে পাচ্ছি এই যে ভূখণ্ডটি আমরা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কাপ্তাই হ্রদের ছবি আমরা দেখতে পাচ্ছি। এই যে এইটুকু এবং এইটুকু দেখেন, রাঙামাটি জেলা এবং খাগড়াছড়ি জেলার কিছু অংশ নিয়ে হচ্ছে আপনার এই কাপ্তাই হ্রদ গঠিত। এখন এই কাপ্তাই হ্রদটা সৃষ্টি হলো কিভাবে? আচ্ছা, আমরা জানি যে আমাদের এই বাংলাদেশের জলবিদ্যুতের প্রধান উৎস হচ্ছে আপনার এই কাপ্তাই হ্রদ, এবং কাপ্তাই হ্রদের এখানে আপনার কাপ্তাইয়ে একটা বাঁধ আছে। সেই বাঁধের ফলে এই অঞ্চলে যে পানিটা হচ্ছে এই জায়গা থেকে অনেক উঁচু হয়ে নিচের দিকে নামে। সো এই পানিটা টারবাইনের সাহায্যে ঘুরিয়ে হচ্ছে এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, এবং সেই বিদ্যুৎ হচ্ছে বাংলাদেশের বৃহত্তম জলবিদ্যুতের উৎস। এখন এই কাপ্তাই হ্রদ কীভাবে সৃষ্টি হলো? কাপ্তাই হ্রদ সৃষ্টির আগে এই যে আমরা যেই অঞ্চল দেখতে পাচ্ছি, পানি যে অঞ্চলটা, এটা তো পানি, ওকে।
এই যে পানি পানি অঞ্চলটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আগে ছিল এটা ছিল আগে একটি ভ্যালি ছিল, ভ্যালি বা উপত্যকা ছিল। তো উপত্যকা তার মানে কাপ্তাই হ্রদ যেখানে সৃষ্টি হয়েছে সেই হ্রদের নাম হচ্ছে আপনার, সেই জায়গাটার নাম ছিল হচ্ছে আপনার ভেঙ্গি ভ্যালি। তাহলে ভেঙ্গি ভ্যালি তলিয়ে যেয়ে কিন্তু সৃষ্টি হয়েছে বর্তমান কাপ্তাই হ্রদ। তাহলে ভ্যালির নাম হচ্ছে কি? ভেঙ্গি ভ্যালি বা ভ্যালি, যাই বলেন না কেন, ভেঙ্গি ভ্যালি। আচ্ছা, তাহলে যদি প্রশ্ন করা হয় যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ডুবে যাওয়া ভূখণ্ডের নাম হচ্ছে কি? ভেঙ্গি ভ্যালি। এখন ভ্যালি মানে কি? ভ্যালি হচ্ছে দুইটি পাহাড় বা দুটি পর্বতের মধ্যবিত্ত, ধরেন এটা একটা পাহাড় দেখতে পাচ্ছি আমরা, এটা একটা পাহাড়, এটি একটা পাহাড়, মাঝখানে এই যে ভূখণ্ড দেখতে পাচ্ছি আমরা নিম্নভূমি, এটাকে বলা হয় হচ্ছে আপনার ভ্যালি বা উপত্যকা। তার মানে ভ্যালি বা উপত্যকা বলতে বোঝানো হয় দুটি পাহাড় বা দুটি পর্বতের মধ্যবিত্ত নিম্নভূমিকে বলা হয় ভ্যালি। তাহলে এই যে ভূখণ্ডটা আমরা দেখতে পাচ্ছি কাপ্তাই হ্রদ, এটাও ছিল একটা নিম্নভূমি। এই নিম্নভূমি কিন্তু আপনার ডুবে যায়, ডুবে যাওয়ার ফলে হচ্ছে এখান থেকে অনেক উপজাতি বসতি হচ্ছে আপনার তীরের দিকে চলে আসে এবং অনেকে তার ভূখণ্ড হারায়। এটি হচ্ছে আমাদের কাপ্তাই হ্রদের ইতিহাস। তার মানে কাপ্তাই হ্রদ একসময় হ্রদ ছিল না, এটি ছিল মূলত একটা ভ্যালি, যার নাম ছিল হচ্ছে ভেঙ্গি ভ্যালি। এই ভেঙ্গি ভ্যালি ডুবে যেয়ে সৃষ্টি হয়েছে কাপ্তাই হ্রদ। তাহলে কখন সৃষ্টি হলো? যখন হচ্ছে আপনার 60-এর দশকে পাকিস্তান সরকার এখানে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য যখন হচ্ছে আপনার দেয়, বাঁধ দেয়, তখন হচ্ছে এটা সৃষ্টি হয়। এটা আমরা বুঝতে পারছি যেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের মিঠা পানির মাছের একটি অন্যতম প্রধান উৎস হচ্ছে এই কাপ্তাই হ্রদ। ওকে, এবং আরও এটা হচ্ছে আমাদের যে বাংলাদেশের যে মৎস্য প্রজনন বলি আমরা, এই মৎস্য প্রজননের এখান থেকে একটা নদী আছে, এই যে কাপ্তাই হ্রদ থেকে সৃষ্টি হওয়া, সেটা হচ্ছে আপনার এদিকে হালদা নদী। এই হালদা নদী কিন্তু বাংলাদেশের একটি মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয়, যেটা হচ্ছে ন্যাচারাল এলাকা, এটা হালদা নদী। এই হালদা নদী হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। অর্থাৎ এই কাপ্তাই হ্রদের যে মাছগুলো আছে আপনার বিভিন্ন রকম দেশি মাছগুলো, এই মাছগুলো হচ্ছে এখানে যে ডিম দেয়, সেই ডিমটাই কিন্তু প্রচুর পরিমাণে আমাদের দেশের পোনা মাছ উৎপন্ন করে। ওকে, এবং অভ্যন্তরীণ মাছের একটি অন্যতম উৎস হচ্ছে এই কাপ্তাই হ্রদ। তাহলে এখানে আমরা দেখতে পেলাম পার্বত্য চট্টগ্রামের মোটামুটি ভূগোল নিয়ে। আচ্ছা, এখন বলে রাখি যে এই পার্বত্য চট্টগ্রামের রাজনীতি নিয়ে একটু বলি। আবারও বললাম যে পার্বত্য চট্টগ্রামের রাজনীতির সাথে আমাদের প্রচলিত রাজনীতির একটু ভিন্নতা আছে। সেটা হচ্ছে কীভাবে, যে এখানে আপনার 3 জন রাজা আছে, 3টি সার্কেলে বিভক্ত। আগেই বলছি এটা হচ্ছে চাকমা সার্কেল, রাঙামাটির বেশিরভাগ ভূখণ্ড, এবং এখান থেকে সামান্য দক্ষিণে কিছু ভূখণ্ড নিয়ে সৃষ্টি হয়েছে হচ্ছে বোমাং সার্কেল। চাকমা সার্কেলের পরে হচ্ছে বোমাং সার্কেল, বান্দরবন এবং রাঙামাটির কিছু অংশ। ওকে, আর রাঙামাটির উত্তর দিকের কিছু অংশ এবং খাগড়াছড়ি নিয়ে হচ্ছে আপনার মং সার্কেল। তাহলে মং, চাকমা, বোমাং, এই 3টা সার্কেল হচ্ছে আপনার এখানে ঐতিহ্যগতভাবে প্রধান। আর এর পাশাপাশি কিন্তু আপনার এরা এই 3টি জেলা থেকে 3 জন সংসদীয় প্রতিনিধি আছে, এবং এই 3টা আসন হচ্ছে একেবারে লাস্টের দিকের 397, 398 এবং ভুল বললাম 398, 399 এবং 300তম আসন, 300তম না, আবার ভুল বললাম, 298, হ্যাঁ 299 এবং 300তম আসন হচ্ছে বান্দরবান। এটি হচ্ছে বাংলাদেশের একেবারে লাস্ট জেলা, এবং বর্তমান যিনি এখানকার আছেন এই বান্দরবান জেলার থেকে যিনি সাংসদ, তিনি বর্তমানে হচ্ছে এমপি, এবং তিনি হচ্ছে বর্তমানে একজন মন্ত্রী, যে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী, যিনি হচ্ছে বর্তমানে বান্দরবান থেকে নির্বাচিত। ওকে, তাহলে এই দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, এর বাইরেও আপনার এই অঞ্চলে আরেকটা দলের নাম না বললেই নয়, সেটা হচ্ছে আপনার জনসংহতি সমিতি। জনসংহতি সমিতির নামে আমরা সবাই একটা সমিতির নাম জানি। সেটি হচ্ছে আপনার প্রতিষ্ঠা করে হচ্ছে এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সবচেয়ে বড় নেতা যাকে বলা হয়, তিনি হচ্ছেন আপনার মানবেন্দ্র নারায়ণ লারমা। আবার নামটা মনে রাখবেন, মানবেন্দ্র নারায়ণ লারমা, যিনি হলেন এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সবথেকে বড় নেতা। বাট সেই নেতা কিন্তু আপনার নিহত হন প্রথম দিকেই, তার খুব কম বয়সে, সম্ভবত 40-39 বছর বয়সে তিনি নিহত হন অভ্যন্তরীণ কোন দলে। ওকে, সেই ব্যক্তির নাম হচ্ছে মানবেন্দ্র নারায়ণ লারমা। এবং আমরা জানি যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয় 2 ডিসেম্বর 1997 সালে। এই চুক্তি করছে হচ্ছে জনসংহতি সমিতির পক্ষ থেকে, যে সে হচ্ছে আপনার সন্তু লারমা, যাকে বলা হয় জ্যোতিরিন্দ্রিয় বোধিপ্রিয় লারমা, সংক্ষেপে যাকে বলি আমরা সন্তু লারমা। এই সন্তু লারমা কিন্তু আবার মানবেন্দ্র নারায়ণ লারমার ভাই, এটা আমরা অনেকে জানি কি জানি না। এবং সন্তু লারমা হচ্ছে
এই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির জন্য উপজাতীয় অংশের যিনি নেতা ছিলেন তিনি হচ্ছেন আপনার এই মানবেন্দ্র সন্তু লারমা। ওকে, সন্তু লারমা নামটা অনেক উল্লেখযোগ্য এবং সন্তু লারমা কিন্তু আজীবন প্রতিমন্ত্রীর ক্ষমতা ভোগ করবেন। কেন? কারণ হচ্ছে এই শান্তি চুক্তি যে দুই ব্যক্তি করে, সেই দুই ব্যক্তিকে মন্ত্রী এবং উপমন্ত্রী মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর ক্ষমতা দেওয়া হয়েছে। যেমন হচ্ছে সরকারের পক্ষে ছিল হচ্ছে তৎকালীন আওয়ামী লীগ সরকারের চিফ হুইপ নাম হচ্ছে আবুল হাসনাত আবদুল্লাহ এবং উপজাতি পক্ষে ছিল হচ্ছে আপনার সন্তু লারমা। তো আবুল হাসান আবদুল্লাহ হচ্ছে আজীবন মন্ত্রী থাকবেন এই চুক্তির জন্য এবং হচ্ছে সন্তু লারমা থাকবে হচ্ছে আজীবন প্রতিমন্ত্রীর ক্ষমতা ভোগ করবেন। এবং বর্তমানে এই যে 3টি জেলা আমরা দেখতে পাচ্ছি, এই 3টি জেলায় কিন্তু প্রচলিত যে আইনগুলো আছে সেই আইনগুলো থেকে একটু ভিন্ন হওয়ার কারণে আমরা এটাকে এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা একটু দেখি, সেটা হচ্ছে রাঙামাটি জেলা আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আপনার এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এবং রাঙামাটি জেলার আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে আপনার এখানে ত্রিদেশীয় সীমানা মিলছে। ত্রিদেশীয় সীমানা বলতে দেখেন এই যে রাঙামাটি লাস্ট প্রান্ত দক্ষিণ দিকে, এখান থেকে উপরের দিকে এভাবে উঠে গেছে হচ্ছে আপনার মায়ানমার জেলা, মায়ানমার দেশ আর কি, মায়ানমার। আর এদিকে কিন্তু আবার ভারত আমরা দেখতে পাচ্ছি, এদিকে ভারত, এইদিকে মায়ানমার, আর এ পাশে তো বাংলাদেশ। আমরা বুঝতেই পারছি তার মানে বাংলাদেশ ভারত মায়ানমার এই ত্রিদেশীয় সীমানা পরস্পর মিলিত হয়েছে কোন জেলায়? এটি হচ্ছে আপনার এই রাঙামাটি জেলায়। এবং রাঙামাটি বাংলাদেশের একমাত্র জেলা যেটি হচ্ছে 2টি দেশের সাথে সীমানা আছে, সেটি হচ্ছে ভারতের সাথে এবং মায়ানমারের সাথে। তো এই ছিল আমাদের এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।